রহস্যময় একটি ট্রেন, যেখানে ট্রেনটি প্রতিটি টানেলের মধ্যে প্রবেশ করার সময় এক একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখন অশরীরী আত্মা কেবিনে চলে আসে। কেনই বা অশরীরী আত্মা বারবার ট্রেনের যাত্রীদেরকে আক্রমণ করছে, এমন একটি ইন্দোনেশিয়ান হরর মুভি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। মুভির শুরুতে দেখানো হয় কতগুলো শ্রমিক গাছ কেটে বন উজাড় করে ফেলছে। এ সময় গ্রামের একজন লোক এগুলো কাজ বন্ধ করতে তাদেরকে অনুরোধ জানায়, কিন্তু তার কথা কেউ কর্ণপাত করে না। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বলে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, না কোনো টাকা, না কোনো ক্ষমতাবান কোনো ব্যক্তি, কেউ না। সিন চলে যায় কয়েকদিন পরে, যেখানে কয়েকজন শ্রমিক রাত দিন পরিশ্রম করে রেল লাইন তৈরি করছে। রাত যখন গভীর হয় তখন সকল শ্রমিক চলে যায়, কিন্তু পাইবান ও তার বন্ধু অতিরিক্ত টাকার পাওয়ার জন্য আবার ডিউটি করে যায়। তাদের পরিবার অনেক ঋণী থাকার কারণে তারা এই সিদ্ধান্ত নেয়। যখন গভীর হয় তখন তার বন্ধু যেখানে কাজ করছিল সেখান থেকে এক ধরনের শব্দ তার ফ্রেন্ড শুনতে পায়। কিছু সময় পর তার ফ্রেন্ড পাইমানের বিভক্ত আকৃতির চেহারা দেখতে পায়, কিন্তু এই দৃশ্যে তার ফ্রেন্ডের অবস্থা কি হয়েছিল তা এখানে জানা যায়নি। যায় কয়েক বছর পর, যেখানে দেখানো হয় শঙ্করা নামক একটি স্টেশনে অনেক পর্যটক ভিড় করছে। এখানে বারা এবং ইনভেস্টর নামক দুই ব্যক্তিকে দেখানো হয় যারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে। সেই স্টেশনে পূর্ণমা এবং কেম্বাং নামক দুই মেয়েকে দেখানো হয় যারা পরস্পর দুই বোন। এরা দুজনই এই সিনেমার মূল দুটি চরিত্র। তারা দুইজন এই রিসোর্টের কোথায় কি রয়েছে তা একটি ডেমোর মাধ্যমে বুঝে নিচ্ছে এবং একে অপরের সাথে শেয়ার করছে। দেখছে এই ট্রেনটি 5টা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করবে। এমন সময় স্টেশনে একটি মেয়েকে দেখানো হয় যিনি অনেকটা বিমর্ষ ছিল। মনে হচ্ছিল তিনি মনে হয় কাউকে খুঁজছেন। এদিকে স্টেশনের এক প্রান্তে কতগুলো মেয়ে জড়ো হয়ে বারবার চিৎকার করে বলছে আমাদের স্বামীদেরকে ফিরিয়ে দাও। এই ঘটনাগুলো দেখে ইনভেস্টর তাদের দিকে এগিয়ে যায় এবং বারাকে বলে এগুলো কি হচ্ছে। বারা তখন বলে স্যার, এগুলো দেখার জন্য আমাদের রোগ রয়েছে, আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনি আমাদের সংস্কৃতি উপভোগ করুন। তাদের এই ঘটনাগুলো দেখে বারা অনেক চিন্তিত হয়ে পড়ে। ট্রেনের টিকিট কালেক্টর হিসেবে রয়েছেন টেকুন। যাত্রার পূর্বে পূর্ণমা এবং কেম্বাং টেকুনকে একটি ছবি তুলে দেওয়ার জন্য অনুরোধ করে। ছবি ওঠানোর শেষে পূর্ণমা কেম্বাংকে বলে ছেলেটা অনেক কিউট, তাই না? কেম্বাং বলে তুমি তো সবাইকে দেখেই পছন্দ করো, তুমি তো ডাক্তারকেও পছন্দ করেছিলে। যাত্রীরা যে যার যার আসনে বসে পড়ে, কেউ ফার্স্ট ক্লাস কেবিনে, কেউ সেকেন্ড ক্লাস, কেউ বা থার্ড ক্লাস। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ট্রেনটি যাত্রা শুরু করে। এরপর শুরু হয় মরণ ফাঁদ, যেখানে একজন ব্যক্তি ব্যতীত কেউ আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। কে সেই ব্যক্তি একটু পরে সে সম্পর্কে আমরা জানতে পারবো। সেই বিমর্ষ মেয়েটিকে দেখানো হয় যার হাতে একটি ছবি ছিল। সেই ছবি নিয়ে তিনি আনমনে কিছু একটা ভাবছিলেন। তিনি তার কথাই ভাবছিলেন যার ছবি আমরা প্রথম দিকে স্টেশনে দেখেছি। পাইমানে সেই ফ্রেন্ডটি ছিল তার হাজব্যান্ড। এ সময় সেই মেয়েটি তার ট্রেনে হাজব্যান্ডকে দেখতে পায়। মেয়েটি দৌড়ে ছুটে যায় তার হাজব্যান্ডের সাথে দেখা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি কাউকে দেখতে পায় না। এ সময় মেয়েটি কেবিনের অন্যান্য লোকদেরকে জিজ্ঞাসা করে এখানে আমি একটি লোককে দেখেছি, তুমি কি তাকে যেতে দেখেছো কোথাও? ম্যাম, এখানে আমরা কাউকে দেখিনি, কোনো লোক ছিল না এখানে, আপনি হয়তো বা ভুল দেখেছেন। অন্যদিকে বারা এবং ইনভেস্টর তাদের সাথে কথোপকথন করছে। বারা তাকে রিকোয়েস্ট করছে পর্যটকে ইনভেস্ট করতে। অপরদিকে পূর্ণমা ক্যাম্বেইনকে বলছে তুমি এখানে একটু ওয়েট করো, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। কেবিনের ওয়াশরুমের লম্বা সিরিয়াল দেখে পূর্ণমা সামনের কেবিনের দিকে এগিয়ে যায়। আপনাদের একটু মনে করিয়ে দেই, ক্যাম্বেইন এবং পূর্ণমা উভয়ই থার্ড ক্লাসের যাত্রী ছিল এবং তাদের বগি ছিল সর্বশেষ বগি, অর্থাৎ 5 নাম্বার বগি। পূর্ণমা যখন 4 নাম্বার কেবিনে ওয়াশরুমে পৌঁছায় তখন আমরা দেখি সে রক্তবমি করছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি পূর্ণমা একটি জটিল একটি রোগে আক্রান্ত। ঠিক সেই মুহূর্তে পূর্ণমা তার মিররে একটি ভয়ঙ্কর ছবি দেখতে পায়। এ সময় ট্রেনটি প্রথম টানেলের মধ্যে প্রবেশ করে এবং ছোট্ট একটি বাচ্চাকে দেখানো হয়। এদিকে ট্রেন কন্ট্রোলার দেখছে ট্রেনের 5ম নাম্বার কেবিনের দরজা অটোমেটিক অফ অন হচ্ছে। এদিকে পূর্ণমার আসতে অনেক লেট হচ্ছে, সেই জন্য ক্যাম্বেইন বারবার তাকে ফোন ট্রাই করছে, কিন্তু কখনোই কোনোভাবেই কানেক্ট করতে পারছে না। সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং কেবিন থেকে সে বের হয়ে আসে। এমন সময় ট্রেনের লাইটগুলো অটোমেটিক অন অফ হতে শুরু করে। ঠিক সে সময় কেবিনের শেষ দরজায় একটি মেয়ে কেবিনের অপর একটি মেয়েকে হাতের ইশারায় কাছে আসার জন্য ডেকে নেয়। মেয়েটি তার কাছে গেলে অদ্ভুত আকৃতির এক মেয়েকে দেখতে পায় এবং হঠাৎ সে চিৎকার করে ওঠে এবং কেবিনের উপরে পড়ে যায়। সেই মুহূর্তে ট্রেনটি প্রথম টানেল অতিক্রম করে ফেলে। কিছু সময় পর ক্যাম্বেইন পূর্ণমাকে খুঁজে পায় এবং বলে তোমার এত দেরি হচ্ছে কেন? আমি তোমাকে নিয়ে অনেক টেনশন করছিলাম, তোমার চুলে রক্ত এলো কিভাবে? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? পূর্ণমা বলে রক্তটা হয়তোবা অন্য কোথাও থেকে এসেছে, আমি কিছু বলতে পারতেছি না কিভাবে এখানে লেগে গেল। যখন তারা 4 নাম্বার কেবিন থেকে বের হয়ে যেতে নেয় তখন তারা দেখে 5 নাম্বার কেবিনটা কোথাও নেই। তারা এই ব্যাপারটা টেকুনের সাথে শেয়ার করে এবং বলে টেকুন 5 নাম্বার কেবিনটা আমরা খুঁজে পাচ্ছি না, 5 নাম্বার কেবিনটা কোথায় গেল?
টেকুন যখন এটা সরজমিনে দেখলো তখন সে নিজেই অবাক হয়ে গেল। সত্যি তো, 5 নাম্বার কেবিনটা কোথায় গেল? এই ঘটনাটি কোনো যাত্রীর সাথে তিনি শেয়ার না করে সরাসরি ট্রেন কন্ট্রোলার সাথে কথা বলেন। ট্রেন কন্ট্রোলার তখন টেকুনকে বলে, খবরদার এটা বাড়া এবং ইনভেস্টরকে জানায়ও না। এটা জানলে তোমার চাকরি তো যাবেই, শেষে আমার চাকরিও যাবে। মনোবল শক্ত করো এবং সবাইকে বলো একটা যান্ত্রিক ত্রুটির কারণে 5 নাম্বার কেবিনটি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের টিম সেখানে দ্রুত পৌঁছে যাবে এবং তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে রিসোর্টে পৌঁছাবো। দেখুন, এই কথাগুলোই পূর্ণমাকে এবং অন্যান্য যাত্রীদেরকে বোঝাচ্ছেন। এমন সময় কেমবাংয়ের ফোনে একটি ফোন আসে এবং তাকে ফোন করেছে পূর্ণমার ডাক্তার, যিনি তার অবজারভেশনে এতদিন ট্রিটমেন্ট করেছিলেন। তিনি কেমবাংকে বলেন, পূর্ণমা কোথায়? তার শারীরিক অবস্থা ভালো না, তাকে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন। উপযুক্ত সময়ে তাকে চিকিৎসা প্রদান না করা হলে তাকে আর বাঁচানো সম্ভব না। এ সকল কথা শুনে কেমবাং অনেক আপসেট হয়ে পড়ে এবং তিনি ভাবে, আমার বোন পূর্ণমা আমার কাছে এত বড় একটা জিনিস লুকিয়েছে, সে কিভাবে এই কাজটা করতে পারলো? যখন পূর্ণমা কেমবাংয়ের কাছে উপস্থিত হয় তখন কেমবাং ছোট্ট করে পূর্ণমাকে বলে, তোমার ডাক্তার আমাকে ফোন করেছিল, আমি সবকিছু জানতে পেরেছি। আমি কখনো এখানে আসতে চাইনি, তুমি আমাকে জোর করে এই রিসোর্টে নিয়ে আসছো। তুমি জানো এগুলোর চাইতে তোমার চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে পারলা এত বড় একটা সত্য আমার কাছে গোপন করতে? আমি তোমাকে বারবার বলেছি আমার ঘুরতে কখনো ভালো লাগে না। তোমার ঘোরাঘুরি করার চাইতে এখন তোমাকে হাসপাতালে থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি উত্তরে পূর্ণমা বলে, আমাকে পৃথিবীর কোনো ওষুধই সুস্থ দান করতে পারবে না। আমি জানি আমি বেশি দিন বাঁচবো না। আমি যতদিন বাঁচি আমি চাই সেই সময়গুলো তোমাদের সাথে কাটাতে, তোমাদের সাথে আনন্দ উপভোগ করতে। আমি মরে গেলে হয়তোবা এই সুযোগগুলো আর পাবো না। তাই আমি যতদিন বেঁচে থাকি না কেন আমি চাই তোমার সাথে থাকতে, কারণ তুমি ছাড়া আমার এই পৃথিবীতে তার কেউই নেই। আমি তোমাকে অনেক মিস করি কেমবাং। এখানে আমরা একটা আবেগঘন সিন দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি 2য় নাম্বার টানেলের মধ্যে প্রবেশ করে। 4র্থ নাম্বারে কেবিনের লোকজনগুলো অনেক আনন্দ করছিল এবং গান গাচ্ছিল। হঠাৎ এক ব্যক্তি তার শ্বাসকষ্ট অনুভব করে। এভাবে সকল যাত্রীকে কে যেন এক অশুভ শক্তি সবাইকে গলা চেপে ধরে। সবাই দিক বেদিক এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এমন সময় কেবিনে ভর করে এক অশরীরী আত্মা। ট্রেনে এগুলো কি হচ্ছিল তা একজন ফটোগ্রাফার তার ক্যামেরা দিয়ে সবগুলো ছবি ধারণ করছিল। ঠিক সেই মুহূর্তে তার ক্যামেরাতে বন্দী হয় এক অশরীরী আত্মার ছবি। অশরীরী সেই আত্মার হাত থেকে 4 নাম্বার কেবিনের কোনো যাত্রী রেহাই পায়নি। এ সময় পূর্ণমা এবং কেমবাং সামনের কেবিনে অবস্থান করছিল। তারা নিজ চোখে দেখছিল 4র্থ নাম্বার কেবিনের যাত্রীদের সাথে কি ধরনের ভয়াবহ আচরণ করা হচ্ছে। নিজ চোখে যখন রাক্ষসীদের এ ধরনের আচরণ দেখছিল তখন তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কেমবাং পূর্ণমাকে বারবার বলছে, আমি যা দেখেছি তারা মানুষ ছিল না, ওরা অস্বাভাবিক, প্রেতাত্মা, অদ্ভুত আকৃতি। তাদের এই চেঁচামেচি শব্দ শুনে বারা এবং ইনভেস্টর উঠে আসে। ইনভেস্টর তখন বারাকে বলে, এটা কিভাবে সম্ভব? এক একটা কেবিন কিভাবে হারিয়ে যায়? তখন পাশ থেকে সেই বিমর্ষ মেয়েটি বলে, এক একটা টানেল এক একটা কেবিনের দুঃস্বপ্ন, এক একটি টানেল এক একটি কেবিনকে টেনে নিয়ে যায়। তখন বারা মেয়েটির দিকে এগিয়ে আসে। তখন বলে, আপনি মনে হয় আধ্যাত্মিক যুগে এখনো পড়ে আছেন। এটা ট্রেনের একটা ত্রুটি, অন্য কোনো কারণ না। অযথা আমাদেরকে মিসগাইড করবেন না। ঠিক সেই মুহূর্তে কেমবাং চিৎকার করে বলে, ওরা মানুষ ছিল না, আমি নিজ চোখে দেখেছি। ঠিক সেই সময় ইনভেস্টর বারাকে ওখান থেকে চলে যেতে বলে এবং ইনভেস্টর টেকুনের সাথে একান্ত কিছু সময় আলোচনা করে। ইনভেস্টর টেকুনকে বলে, এটা জীবন মরণের ব্যাপার, তুমি যতটুকু জানো তুমি আমাকে বলো। আমাদের সেই সকল যাত্রীদেরকে উদ্ধার করতে হবে। ঠিক ওই মুহূর্তে বারা ফার্স্ট ক্লাস কেবিনের কতগুলো পায়ের জঙ্গলের ছাপ দেখতে পায়। সবার লোক চক্ষুর আড়ালে সে ছাপগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলে। অর্থাৎ বারা যে কিছু লুকাচ্ছে এখান থেকে তা আমরা বুঝতে পারি। এমন সময় বারা ট্রেন কন্ট্রোলার রুমে চলে আসে। ট্রেন কন্ট্রোলারকে বলে, ও সকল মেয়েদেরকে চুপ থাকতে বলো, ওদেরকে ভিআইপি রুম উপহার দেওয়া হবে, বিভিন্ন ধরনের লোভ তাদের দেখাও। কিন্তু সেই সময় ট্রেন কন্ট্রোলার বলে, স্যার যে সকল যাত্রী হারিয়ে গিয়েছে সেগুলো তো আমরা ফিরে আনতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। প্রকৃতপক্ষে সত্যি ঠিক সকল কেবিনের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো রেকর্ড আমার কাছে রয়েছে। আপনি চাইলে সে সকল সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারেন। এ সময় বারা সে সকল সিসি ফুটেজের ক্যামেরাগুলো দেখছিল এবং যার সময় বারা বলে, শোনো তুমি এগুলো কথা কারোর সাথে শেয়ার করবে না, এটা আমাদের অনেক প্রেস্টিজের ব্যাপার, আমাদের পর্যটক খাতকে অনেক বড় করতে হবে। অন্যদিকে ইনভেস্টর পূর্ণমা এবং ক্যাম্বেনকে ভিআইপি কেবিনে যাওয়ার জন্য অনুরোধ করেন। ঠিক ওই মুহূর্তে বিমর্ষ সেই মেয়েটি ইনভেস্টরের কাছে আসে এবং তার হাতে একটি ছবি তুলে দেয়। তিনি ইনভেস্টরকে বলেন, ইনি আমার হাজবেন্ড, আপনাদের এখানে কাজ করত। আমাদের পরিবারের একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আপনাদের এখানে কাজ করার সময় তিনি হারিয়ে যায়, তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এ ব্যাপারে অনেকের সাথে যোগাযোগ করলে তারা কোনো উত্তর দিতে পারেনি। পূর্ণমা এবং ক্যাম্বাংকে ইনভেস্টর তাদের দ্বিতীয় ভিআইপি কেবিনে যাওয়ার জন্য অনুরোধ করে। সেখানে একটি মাত্র সিট ফাঁকা থাকার কারণে পূর্ণমা ক্যাম্বাংকে সেখানে বসতে বলে। এ সময় পূর্ণমা টেকুনকে তাদের কেবিন থেকে বাইরে নিয়ে আসে। পূর্ণমা টেকুনকে জিজ্ঞাসা করে, এগুলো হচ্ছে কি? আপনি যা জানেন সত্যি সত্যি সব আমাকে বলে ফেলুন। এ সময় টেকুন পূর্ণমাকে বলে, সত্যি আমি এগুলোর ব্যাপারে কিছুই জানি না।
ঠিক সেই মুহূর্তে ভিআইপি কেবিন থেকে কিছু যাত্রী বাইরেতে চলে আসে এবং টেকনকে বলে, আমরা এই কেবিনে থাকতে পারছি না, কেবিনের ভিতরে কেমন জানি দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এদিকে পূর্ণমা আবার রক্তবমি করা শুরু করে। এমন সময় ট্রেনটি আবার 3য় নাম্বার টানেলের মধ্যে প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে 3য় নাম্বার কেবিনে ইনভেস্টর ও অন্যান্য ব্যক্তিরা সেখানে অবস্থান করছিল। ইনভেস্টর দেখলো ট্রেনের লাইটগুলো অটোমেটিক ভাবে একাই অফ অন হচ্ছিল। সে ভাবছিল হয়তো বা এটা যান্ত্রিক। এমন সময় ইনভেস্টর দরজার পাশে একজন বৃদ্ধ বয়স্ক লোককে দেখতে পায়, যেটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। কিছু সময় পরে উক্ত কেবিনে অনেকগুলো এক ভয়ঙ্কর প্রেতাত্মা ট্রেনের কর্মী এবং ইনভেস্টর হামাগুড়ি দিতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না এখন তারা কি করবে। এমন সময় তাদের সামনে একটি মেয়ে চলে আসে। তার হাতে একটি ছুরি ছিল, সেই ছুরি নিয়ে তাদের আঘাত করতে যায়। ঠিক সেই মুহূর্তে প্রেতাত্মা তাদের দিকে এগিয়ে আসে এবং হাতের ইশারায় বলে, গলা কেটে ফেলো। সঙ্গে সঙ্গে মেয়েটি কেবিনের উপর লুটে পড়ে। কেবিনে আমরা উপরের দিকে আরেকটি প্রেতাত্মাকে দেখতে পাই, যেটা অন্য সকল যাত্রীদেরকে আক্রমণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে দৃশ্যগুলো কেমবাং এবং পূর্ণমা 2য় নাম্বার কেবিন থেকে সচক্ষে দেখছিল। তারা টেকনকে ডেকে নিয়ে আসে দৃশ্যটা দেখানোর জন্য। তারা সাহায্যের জন্য অনেক চিৎকার এবং চেঁচামেচি করে, কিন্তু টেকুন কোনো রকম ভাবেই সেই দরজা খুলতে পারছিল। সেই কেবিনটি যেন এক মৃত্যু পরিতে পরিণত। চোখের সামনে এমন দৃশ্য দেখে পূর্ণমা অনেক অবাক হয়ে যায়। 2য় কেবিনে থাকা একটি যাত্রী বলে ওঠে, দেখো 3য় কেবিনটি আর নেই। এ সকল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বারা তাদের কেবিনে প্রবেশ করে এবং বলে, মনে হয় ডাকাত পড়েছে। এরা কারা? এরা হয়তো বা তোমাদের টাকা লুট করতে চায়, এদের থেকে সাবধান হও। তারা হয়তো ওই কেবিনের তালাগুলো ভেঙে আজ এই কেবিনে এসেছে। তাছাড়া কেবিনগুলো কিভাবে উধাও হয়ে যাবে? প্রত্যেকটা টানেলে হয়তো বা তাদের লোক লাগানো আছে। এ সকল কথা যখন বারা বলছিল, তখন কেবিনের একজন লোক উচ্চ স্বরে তাদের দিকে এগিয়ে আসে। তারা তাদের সাথে কথা কাটাকাটি করে এবং বারবার বলতে থাকে, আমরা ডাকাত নই। এদিকে এক ব্যক্তি বিয়ারের বোতল ভেঙে তাদের দিকে আক্রমণের জন্য যায়। এ সময় টেকনের সাথে ট্রেন যাত্রীদের অনেকে মারামারি করতে থাকে। এমন সময় পূর্ণমা যখন কাচের বোতল সামনে নিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় এক ব্যক্তি তাকে দিকে এগিয়ে আসে মারার জন্য। ঠিক সেই মুহূর্তে কাচের বোতলটি তার পেটে ঢুকে যায়। ঠিক সেই সময় খুন খুন বলে চিৎকার করতে থাকে এবং তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। পূর্ণমা এবং কেমবান সে কেবিন থেকে বের হয়ে গেলেও টেকনকে তারা আটকে রাখে এবং সেখানে অনেক মারধর করে। সেই মুহূর্তে ট্রেনটি 4র্থ নম্বর টানেলে প্রবেশ করে এবং সেই ভয়াবহ রাক্ষসী আবার ফিরে আসে। এক একটা মানুষকে ধরছে এবং এক একটা মানুষের মাথা আস্ত গিলে ফেলছে। যেন এক ভয়াবহ দৃশ্য। নিজের চোখে দেখে এগুলোকে বিশ্বাসই করতে পারছিল না। এদিকে টেকন এবং পূর্ণমা তাদেরকে সাহায্য করার জন্য ট্রেন কন্ট্রোলার দরজাটি খুলে দেয় এবং তারা প্রথম কেবিনে প্রবেশ করে। এমন সময় বারা ট্রেন কন্ট্রোলার কাছ থেকে চাবি নিয়ে সে ট্রেন চালকের কাছে পৌঁছে যায়। বারা ট্রেন চালককে বলে, খুব দ্রুত চালাও, আমাদের খুব দ্রুত রিসোর্টে পৌঁছাতে হবে, যত স্পিড আছে ফুল স্পিডে ট্রেন চালাও। এদিকে টেকন এবং অন্যান্য যাত্রীরা ট্রেন থামানোর জন্য অনেক চেষ্টা করছে। ট্রেন কন্ট্রোলার বলে, ট্রেন থামাও। বারা বলে, না, ট্রেন থামানো যাবে না, যত স্পিড তোলানো যায় তত স্পিডে ট্রেন চালাও, আমাদেরকে রিসোর্টে পৌঁছাতে হবে। এ সময় ট্রেন কন্ট্রোলার বারাকে বলে, ট্রেন কন্ট্রোলার আপনি না আমি, ট্রেন থামাও। তাদের হাতাহাতি মুহূর্তে ট্রেন চালকের দরজাটি খুলে যায়। ঠিক সেই সময় টেকন সেই দরজা দিয়ে বাইরের দিকে ছিটকে পড়ে যায় এবং অবশেষে ট্রেনটি 5ম নাম্বার টানেলে প্রবেশ করার পূর্ব মুহূর্তেই ট্রেনটি তারা থামাতে সক্ষম হয়। কোন সময় বারাকে তারা আটকে রাখে। ট্রেনের অন্যান্য যাত্রীরাও বারাকে নানা রকম ভাবে দোষারোপ করতে শুরু করে। তারা বলে, আপনার একটি ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। সেই বিমর্ষ মেয়েটি বারার সামনে চলে আসে এবং হাতে সেই ছবি নিয়ে বলে, একে চিনতে পারছেন? ইনি আমার হাজবেন্ড, যিনি আপনার এখানে কাজ করত। তিনি অনেক কঠোর পরিশ্রমী ছিল। তিনি এখন কোথায় আমি জানতে চাই। ঠিক সেই মুহূর্তে বারার কাছে ট্রেন কন্ট্রোলার চলে আসে এবং সিন চলে যায় অতীতের দিকে। সেখানে দেখানো হয় তার পর্যটককে সুন্দর করতে এবং আকর্ষণীয় করতে বনের বিভিন্ন অংশের বন উজাড় করতে শ্রমিকদের বাধ্য করেন এবং সেই লোকটি দেখানো হয় যিনি বারবার বলছিল, এগুলো করেন না হুজুর, বনের রাক্ষসগুলো জেগে যাবে। কিন্তু তার কথা কেউ কখনো কর্ণপাত করেনি। আর সেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সেই ব্যক্তিকেই ট্রেন কন্ট্রোলার বানানো হয়। সিন চলে আসে ফার্স্টের দিকে। ট্রেনটি এখন 5ম নাম্বার টানেলের সামনে। যাত্রীরা ট্রেন থেকে নামছিল। ঠিক সেই মুহূর্তে টানেল থেকে কতগুলো অদ্ভুত আকৃতির কিছু মানুষকে তারা দেখতে পায়। তখন তারা দিক বেদিক এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে বারার কেবিনে একটি মেয়ের উপর ভর করে সেই রাক্ষস এবং বলতে থাকে, কেন তুমি আমাদের এই মানব জাতিকে ধ্বংস করছো, কেন এই বনগুলো উজাড় করছো, এ সকল নানা ধরনের কথা বলে তাকে আক্রমণ করতে শুরু করে। এদিকে পূর্ণমা, কেমবাং এবং সেই ট্রেন চালক বনের মধ্যে প্রবেশ করে। কিছু সময় পর আমরা সেই ট্রেন চালককে দেখতে পাই কতগুলো আত্মা তার চারদিকে ঘিরে রয়েছে। অন্যদিকে কেমবাং এবং পূর্ণমা সেই সাথে সেই বিমর্ষ মেয়েটি জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল।
মাঝপথে মেয়েটি বলে সেই লোকটি কোথায়, তাকে খুঁজতে হবে, তাকে ছাড়া আমরা এভাবে যেতে পারি না। এমন সময় পূর্ণমা এবং কেমবাং বলে সে যেখানেই যাক আমাদের উচিত খুব দ্রুত এই জঙ্গল থেকে বের হয়ে যাওয়া। আমরা স্টেশনে এই রিসোর্টের সম্পর্কে একটা ডেমো দেখেছি, আমরা জানি খুব দ্রুতই আমরা এই রিসোর্টের কাছে পৌঁছে যাব, তুমি আমাদের সাথে চলো। মেয়েটি বলে না, আমি সেই লোকটি ছেড়ে যেতে পারি না। এ সময় সেই মেয়েটি তাদের সাথে পরিচিত হয়, তারা বলে আমি পূর্ণমা এবং আমি কেমবাং। ঠিক সেই সময় আমরা সেই মেয়েটির নাম জানতে পারি, তিনি বলে আমার নাম রমলা। রমলা সেই ট্রেন কন্ট্রোলারকে খোঁজার জন্য বের হয়ে যায়। এমন সময় পূর্ণমা এবং কেমবাংকে সেই রাক্ষসীরা ঘিরে ফেলে। পূর্ণমা জোরে একটা চিৎকার দেয় এবং সেন্সলেস হয়ে পড়ে। যখন তাদের সেন্স আসে তখন দেখে কেমবাংয়ের শরীর ধীরে ধীরে একটা গাছ আকৃতি হয়ে যাচ্ছে এবং বারবার সে চিৎকার করে বলছে আপু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর পারছি না। পূর্ণমার শরীরও ধীরে ধীরে গাছ আকৃতি হয়ে যাচ্ছিল। ঠিক যেই মুহূর্তে তার শরীর অর্ধেক গাছ আকৃতি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তার শরীর আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। সে মুক্ত হয়ে যায়, সে তার বোনের দিকে ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যেই তার বোন পূর্ণাঙ্গভাবে গাছে পরিণত হয়। এমন সময় আমরা সেই রাক্ষসীকে দেখতে পাই। পূর্ণমা চিৎকার করে বলে তুমি এটা কেন করলে, তুমি আমাকে নিয়ে যাও, আমার বোনকে তুমি ছেড়ে দাও, আমি তাকে ছাড়া কখনো চলতে পারবো না, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে গাছে পরিণত করো, যত শাস্তি আমাকে দাও, কিন্তু আমার বোনকে তুমি ছেড়ে দাও। প্রতি উত্তরে সেই ভয়ঙ্কর রাক্ষসী কিছু না বলে সেখান থেকে চলে যায় এবং সকল টানেল এবং ট্রেন এক এক করে ধ্বংস করে ফেলে। সিন চলে যায় কয়েক বছর পরে, যেখানে দেখানো হয় পূর্ণমা তার মাথার চুলগুলো কেটে ফেলেছে। অর্থাৎ তার যে ক্যান্সার রোগ, সেই ক্যান্সার রোগের জন্য তিনি যে কেমোথেরাপি দিয়েছে সেটা আমরা দেখতে পাই। সে তার সেই বোনের গাছের কাছে আসে এবং তাকে বলে দেখো আমাকে সুন্দর লাগছে না। সেই সময় সেই স্মৃতি বিজড়িত সেই ট্রেনের ঘটনা তাকে স্মরণ করিয়ে দেয়, তুমি আমার কত খেয়াল রাখতে, কত যত্ন করতে, তুমি আমাকে দেখে খুশি হয়েছো, ভালো আছো। এমন সময় গাছে থাকা কিছু ফুলগুলো ফুটে ওঠে এবং কেমবাং এর প্রতিচ্ছবির হাসি মুখ আমরা সেখানে দেখতে পাই। আর ছবিটি এখানেই শেষ হয়ে যায়।